সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভ সকাল। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। এই প্রত্যাশায় আমি গোপাল চন্দ্র মন্ডল, প্রধান শিক্ষক, চরডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়, চিতলমারী, বাগেরহাট, চিতলমারী অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই সাদর শুভেচ্ছা। শিক্ষার্থীবৃন্দ, আজ 28 আগস্ট। এই 28 আগস্টে দেশে বিদেশে ঘটে যাওয়া কিছু ঘটনাবলী আমি তোমাদের সামনে সংক্ষেপে কিছু ঘটনাবলী তোমাদের সামনে তুলে ধরব। তারপর আমি আমার যে মূল আলোচনায় ফিরে যাব। 1883 সালে আজকের দিনে ব্রিটিশ সাম্রাজ্যের দাস প্রথা বাতিল হয়। 1971 সালে আজকের দিনে মুক্তিফৌজ ও মুক্তিযোদ্ধাদের একীভূত করে মুক্তিবাহিনী নামকরণের সিদ্ধান্ত গৃহীত হয়। 1849 খ্রিস্টাব্দের আজকের দিনে জার্মানির খ্যাতনামা লেখক ও কবি ভন গেটে জন্মগ্রহণ করেন। 1855 সালে আজকের দিনে সাহিত্যিক সম্পাদিকা স্বর্ণকুমারী দেবী জন্মগ্রহণ করেন। 1987 সালে আজকের দিনে বিশিষ্ট শিক্ষাবিদ এবং দার্শনিক অধ্যক্ষ সাইদুর রহমান মৃত্যুবরণ করেন। 1990 সালে আজকের দিনে বাংলা ও হিন্দি চলচ্চিত্রের কৃতি অভিনেত্রী সুমিত্রা দেবী মৃত্যুবরণ করেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আজকের দিনের ঘটে যাওয়া দেশ বিদেশের কিছু ঘটনাবলী আমি তোমাদের সামনে তুলে ধরলাম। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্রের কবিতাংশ থেকে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় রচিত জীবন সঙ্গীত কবিতাটি নিয়ে তোমাদের সাথে কথা বলব। এই কবিতার বিষয়বস্তু আলোচনা শুরু করার পূর্বে আমি তোমাদের উদাত্ত আহ্বান জানাবো। তোমরা নিশ্চয়ই জানো, আমরা একটি কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে অতিক্রম করছি। সারা বিশ্বব্যাপী করোনা ভাইরাস যেটি মহামারী আকারে ধারণ করেছে, এই মহামারীর কারণে, এই করোনা ভাইরাসের কারণে আমাদের দেশেও 25,000-এর বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে এই অদৃশ্য শত্রুটি। অতএব আমাদেরকে আরো বেশি সতর্ক, সচেতন, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এই প্রত্যাশা আমি তোমাদের সকলের কাছে করব। জীবন সঙ্গীত কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। আমরা কবিতার বিষয়বস্তু আলোচনার শুরু পূর্বে আমরা কবি সম্পর্কে সংক্ষেপে একটু জেনে নেব। এই কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, উনি ওনার জন্ম 1838 সালে 17 এপ্রিল হুগলি জেলার রাজবর্ণভাট গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। 17 এপ্রিল হুগলি জেলার রাজবর্ণভাট গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। এই প্রতিভাধর কবি মৃত্যুবরণ করেন 1903 সালের 24 মে। 1903 সালের 24 মে মৃত্যুবরণ করেন। তার শিক্ষা জীবন এবং পেশা, কলকাতার খিদিরপুর স্কুলে পড়াশোনা কালেই আর্থিক সংকটের কারণে কিন্তু তার লেখাপড়া বন্ধ হয়ে যায়। এরপর তিনি কলকাতার সংস্কৃত কলেজের অধ্যক্ষ প্রসন্ন কুমার সর্বাধিকারী
প্রসন্ন কুমার। এই প্রসন্ন কুমার সর্বাধিকারী ভদ্রলোকের আশ্রয়ে তিনি ইংরেজি শেখেন। পরবর্তীকালে হিন্দু কলেজ থেকে সিনিয়র স্কুল পরীক্ষায় তিনি উত্তীর্ণ হন। পরে 1859 সালে তিনি সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। তার পেশা ছিল সরকারি চাকরি, শিক্ষকতা এবং পরে তিনি আইন ব্যবসায় নিয়োজিত হন। এরপরে আমরা দেখব তার সাহিত্যিক পরিচয়। সাহিত্যিক পরিচয়। কাব্য রচনায়, বাংলা সাহিত্যে কাব্য রচনায় মাইকেল মধুসূদন দত্তের পরে তিনি ছিলেন সবচেয়ে খ্যাতিমান। স্বদেশ প্রেমের অনুপ্রেরণায় তিনি বৃত্রসংহার নামে একটি মহাকাব্য রচনা করেন। বৃত্রসংহার মহাকাব্য। কি বলেছি যে কাব্য রচনায় বাংলা ভাষা মাইকেল মধুসূদন দত্তের পরে তিনি ছিলেন সবচেয়ে খ্যাতিমান। স্বদেশ প্রেমের অনুপ্রেরণায় তিনি বৃত্রসংহার নামক কাব্য রচনা করেন। মাইকেল মধুসূদন দত্ত আমরা দেখেছি তার ভিতর যে স্বদেশ প্রেমের অনুপ্রেরণায় তিনি কপলক্ষ নদ রচনা করেছিলেন। শতত হেরাত তুমি পরমর মনে, শতত তোমারই কথা ভাবি বিরলে। সেই ফ্রান্সের ভার্সাই নগরীতে বসে স্বদেশ প্রেমের অত্যুজ্জ্বল দৃষ্টান্ত তিনি রেখেছিলেন। এই কপোলক্ষ নদ কবিতার মধ্য দিয়ে সেটি তিনি প্রকাশ করেছেন। তেমনি এই মাইকেল মধুসূদন দত্তের পরে স্বদেশ প্রেমের অনুপ্রেরণায় তিনি এই হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় বৃত্রসংহার নামক মহাকাব্য তিনি রচনা করেছিলেন। এবং তার যে অন্যতম যে কাব্যগ্রন্থ রয়েছে প্রথমে আমরা আসবো, যেটা আগেই লিখেছি, বৃত্রসংহার। এটি হচ্ছে মহাকাব্য। বৃত্রসংহার মহাকাব্য। তারপরে কাব্যের মধ্যে হচ্ছে চিন্তা তরঙ্গিনী, বীরবাহু। চিন্তা তরঙ্গিনী, বীরবাহু। এরপর রয়েছে আশা কানন, ছায়াময়ী। এই ছিল তার উল্লেখযোগ্য যে কাব্যগ্রন্থ। শিক্ষার্থীবৃন্দ, আমরা কবি সম্পর্কে সংক্ষেপে জেনে নিলাম। এরপরে আমরা জীবন সঙ্গীত কবিতাটি নিয়ে আমি চেষ্টা করব তোমাদেরকে এই কবিতার যে মূল বিষয়বস্তু, মূল যে ভাবার্থ, সেটি তোমাদের কাছে তুলে ধরার জন্য। এই জীবন সঙ্গীত কবিতাটি, আমাদের আজকে যে কবিতাটি, একটি নীতি কবিতা। তিনি এই কবিতার মধ্য দিয়ে আমাদের জীবনের যে উদ্দেশ্য, জীবনের যে দায়িত্ব কর্তব্য, সেটি তুলে ধরার চেষ্টা করেছেন। কবিতার প্রথম চরণগুলিতে তিনি বলেছেন যে, বলো না কাতর স্বরে, বৃথা জন্ম এ সংসারে, এ জীবন নিশার স্বপন। অর্থাৎ জীবন নিশার স্বপনের মতো
আমরা এই পৃথিবীতে এসেছি সৃষ্টিকর্তার অপার করুণায়, অপার কৃপায় আমরা মানব জন্ম ধারণ করেছি। কিন্তু এ পৃথিবীতে কেউ চিরদিন থাকবে না। মৃত্যু অবধারিত, মৃত্যুর কোলে সবাইকে ঢলে পড়তে হবে। সেজন্য তিনি বলেছেন, এ জীবন নিশান স্বপ্ন। আমরা রাত্রেবেলায় যখন স্বপ্ন দেখি, ঘুম ভেঙে গেলে সব স্বপ্ন দূরীভূত হয়ে যায়। তেমনি যে আমাদের জীবনটি নিশার স্বপ্নের মতো, খানিক পরে আবার এই জীবন প্রদীপ নিভে যাবে। একটি নির্দিষ্ট সময় পরে এই জীবন প্রদীপ নিভে যাবে। দ্বারা পুত্র পরিবার তুমি কার, কে তোমার, বলে জীব করুণা ক্রন্দন। স্বামী স্ত্রী পুত্র পরিজন তুমি কার, কে তোমার। একলাই পৃথিবীতে এসেছি, আবার একলাই চলে যেতে হবে। কয়েকটা দিনের জন্য আমরা এখানে এসেছি। তো এখানে এসে আমাদের যার যে দায়িত্ব কর্তব্য আছে সেগুলো আমরা সঠিকভাবে পালন করার চেষ্টা আমরা করব। সৃষ্টির সেরা জীব আমরা মানুষ। আমাদের মধ্যে বিবেক বুদ্ধি এগুলো রয়েছে। সে বিবেক বুদ্ধি দিয়ে আমাদের ভিতরে যে মানবিক যে গুণাবলী রয়েছে, সে মানবিক গুণাবলীর সঠিক প্রস্ফুটন, সঠিক বিকাশ আমাদেরকে সাধন করতে হবে। তাহলে আমরা মানুষ হিসেবে নিজেদেরকে দাবি করতে পারবো, সত্যিকারের মানুষ। মানব জীবন সার এমন পাবে না আর বাহ্য দৃশ্যে ভুলুনারে মন। মানব জীবন অত্যন্ত মূল্যবান জীবন। এই জীবন আর ফিরে পাওয়া যাবে না। আজ যে সময়টি পার হয়ে যাচ্ছে, সময় জীবনে আর কোনোদিন আসবে না। সেজন্য যে বাহ্য দৃশ্যে বাহ্যিক যে আরম্ভ রয়েছে, বাহ্যিক যে দৃশ্য রয়েছে, বাহ্যিক সবকিছু দেখে আমরা যেন ভুলে না যাই। ভুলে না যাই আমাদের কর্তব্য সম্পর্কে, ভুলে না যাই আমাদের সৃষ্টিকর্তাকে, যেজন্য আমরা সৃষ্টিকর্তা আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন। করোনা সুখের আশ, করোনা দুঃখের ফাঁস, জীবনের উদ্দেশ্য তা নয়। সংসারে সংসারী সাধো, পরনিত্য নিজ কাজ, ভবের উন্নতি যাতে হয়। অর্থাৎ সংসারে সংসারী সাজতে হবে। আমরা সংসারে জীব, এই সংসারে সমস্ত কর্তব্য পালন করে আমরা যার যার কর্তব্য পালন করব। তবে এমন কোনো কর্ম করব না, এমন কোনো কাজ করব না যাতে আমার দ্বারা আর দর্শনের ক্ষতি হয়, আমার দ্বারা সমাজের ক্ষতি হয়, আমার দ্বারা রাষ্ট্রের ক্ষতি হয়। এমন কোনো কাজ আমরা করব না। সেজন্য তিনি বলেছেন ভবের উন্নতি যাতে হয়, তাই পৃথিবীর মানুষের উন্নতি যাতে হয় এমন কিছু কর্ম আমাদেরকে করতে হবে, যার যার সাধ্য মতো। দিন যায়, ক্ষণ যায়, সময় কাহার নয়, বেগে ধায় নাহির হয় স্থির। অর্থাৎ দিন চলে যাচ্ছে, মুহূর্ত চলে যাচ্ছে, সময় কারোর জন্য বসে থাকবে না। আজ যে সময়টি চলে গেল, আজ যে দিনটি চলে গেল, এই জীবনে কোনোদিন আর দিনটিকে তোমরা ফিরে পাবে না। এই জন্য আমাদের সবার উচিত সময়ের মূল্য বুঝে চলা, সময়ের মূল্য অনুভব করা, সময়ের মূল্য দেওয়া। তিনি আরো বলেছেন যে মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন হয়েছেন তার তো স্মরণীয়। সাগর সমর সাগর তীরে, সমর সাগর তীরে পদাঙ্কিত করে আমরাও হব হে অমর। অর্থাৎ মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন। আমাদের সমাজে যারা মহাজ্ঞানী রয়েছেন, বিজ্ঞান ব্যক্তি রয়েছেন, পণ্ডিত ব্যক্তি রয়েছেন, যারা তাদের নিজ নিজ মেধা বুদ্ধি দিয়ে দেশ সমাজ বিশ্বের জন্য, মানুষের জন্য মঙ্গল চিন্তা করেছেন, মঙ্গলময় কিছু সৃষ্টি করেছেন। আমরা সেই মহাজ্ঞানী মহাজনকে অনুসরণ করে আমরা আপ্রাণ চেষ্টা করব তাদের মতো
স্মরণীয় বরণীয় হয়ে থাকতে। সে চিহ্ন লক্ষ্য করে অন্য কোন জন করে যশোত্তরে আসিবে সত্তর, করুণা মানব গণ বৃথা হয় জীবন, সংসার সমরণ মন মাঝে সংকল্প করেছ যাহা, সাধন করব তাহা কত হয় নিজ নিজ কাছে, রত হয়ে নিজ নিজ কাছে। অর্থাৎ এই সংসারে এসে, এই সংসার সংগ্রামে, এই সংসার যুদ্ধ ক্ষেত্রে প্রবেশ করে আমরা সংকল্প যা করেছি, সেই সংকল্প রক্ষা করার জন্য, সংকল্প সাধন করার জন্য আমরা নিজেকে মনোনিবেশ করে আমরা আমাদের সেই উদ্দিষ্ট লক্ষ্যে আমাদের পৌঁছাতে হবে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা শিক্ষার্থী, তোমার এখন ছাত্র জীবন, এই ছাত্র জীবনের যে দায়িত্ব কর্তব্য রয়েছে, পড়াশোনা করা, লেখাপড়া করা, গুরুজনদের ভক্তি শ্রদ্ধা করা। এখন যদি তোমরা সময়ের মূল্য না বুঝে ছাত্র জীবনে যে দায়িত্ব কর্তব্য সেটি যদি পালন না করে অন্য কাজে যদি নিজেকে মনোনিবেশ করো, তাহলে কি হবে? সারাটি জীবন তোমাকে দুঃখে কষ্টে কাটাতে হবে। এখন যে কাজটি তোমার করার কথা সেটি তুমি না করে অন্য কাজ যদি করো, তাহলে তোমার পরবর্তী জীবন সুখের হবে না। এজন্য তুমি বলেছেন যে সংকল্প করেছ যাহা, সাধন করত তাহা, রত হয়ে নিজ নিজ কাজে। ছাত্র জীবনে আমাদের দায়িত্ব, আমাদের সংকল্প, আমাদের ভালো পড়াশোনা করে মানুষের মতো মানুষ হয়ে দেশ ও দশের সেবা করা, দেশের কাজে আত্মনিয়োগ করা। সেই সংকল্প থেকে যদি আমরা বিচ্যুত হই, যদি আমরা দূরে সরে যাই, তাহলে আমার তোমার পরিবার যেমন ক্ষতিগ্রস্ত হবে সমাজ, দেশ তথা বিশ্ব। সেজন্য কবি এই কবিতার মধ্য দিয়ে তিনি বলতে চেয়েছেন যে আমাদের জীবন কেবল নিছক স্বপ্ন নয়। কাজে এই পৃথিবীতে শুধু স্বপ্ন মায়ার জগৎ বলা যায় না। স্ত্রী, পুত্র, কন্যা, পরিবার, পরিজন কেউ কারো নয়, এ কথাও একদিকে ঠিক আবার একদিকে ঠিক নয়। কেমন? মানব জন্ম অত্যন্ত মূল্যবান। মিথ্যা সুখের কল্পনা করে দুঃখ বাড়িয়ে লাভ নেই। যে সুখের পিছনে সুখকে যে প্রাণান্ত তুমি যদি পরিশ্রম করো, যে সুখের জন্য যদি ছুটে বেড়াও, তাহলে কিন্তু সেটিও ঠিক হবে না। অর্থাৎ মিথ্যা সুখের কল্পনা করে দুঃখকে বাড়িয়ে লাভ নেই। তা আমাদের জীবনের উদ্দেশ্য নয়। সংসারে বাস করতে হলে সংসারের দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে, কেননা বৈরাগ্যে মুক্তি নেই। আমাদের জীবন যেমন শৈবালের শিশির বিন্দুর মতো ক্ষণস্থায়ী, শ্যাওলার পরে শিশির বিন্দু পরে যেমন ক্ষণস্থায়ী হয়, বেশি সময় টিকে থাকে না, তেমনি আমাদের জীবনও এই পৃথিবীতে আমরা এসেছি ক্ষণিকের জন্য। একটি নির্দিষ্ট সময় হলে আমাদের নিত্য অবধারিত মৃত্যুর কোলে ঢলে পড়ে আমাদের চির বিদায় নিতে হবে এই পৃথিবী থেকে। অতএব সেজন্য কবি বলেছেন আমাদের জীবন যেন শৈবালের শিশির বিন্দুর মতো ক্ষণস্থায়ী। সুতরাং মানুষকে এই পৃথিবীতে সাহসী যোদ্ধার মতো সংগ্রাম করে বেঁচে থাকতে হবে। যেটা বর্তমান এই যে করোনা পরিস্থিতি চলছে, সারা বিশ্বব্যাপী মহামারী, এই অদৃশ্য শত্রু যে ভাইরাসকে দেখা যাচ্ছে না, এটিকে মোকাবেলা করতে আমাদের সম্মিলিতভাবে এই করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করতে হচ্ছে। যেটা তোমরা দেখতে পাচ্ছ, আমরা দীর্ঘ একটি বছরে বেশি সারা বিশ্ব অবরুদ্ধ হয়ে আছে। অতএব আমাদের এই পৃথিবীতে বেঁচে থাকতে হবে, সাহসী যোদ্ধার মতো সংগ্রাম করতে হবে। যে সংগ্রাম এখন আমাদের চলছে করোনা ভাইরাসের বিরুদ্ধে সারা বিশ্বব্যাপী, অবশ্যই আমরা সফল হব এই যুদ্ধে।
মহাজ্ঞানী ও মহান ব্যক্তিদের পথ অনুসরণ করে আমাদেরও বরণীয় হতে হবে, কেননা জীবন তো একটাই। সেজন্য কবি বলেছেন, মিথ্যা সুখের কল্পনা করে দুঃখ বাড়িয়ে লাভ নেই, আমাদের সাহস যুদ্ধার মতো সমস্ত বাধা বিপত্তিকে অতিক্রম করে উন্নতির দিকে, সামনের দিকে এগোতে হবে। এই আহ্বান তিনি রেখেছেন। আমিও সেই সাথে সাথে তোমাদের প্রতি আহ্বান জানাবো, অদৃশ্য শত্রু করোনা ভাইরাসের বিরুদ্ধে আমরা সবাই মিলে যে যুদ্ধ শুরু হয়েছে, এই যুদ্ধে আমাদেরকে জিততেই হবে। যেমন বাঙালি জাতি জিতেছিল 1971 সালে পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে যুদ্ধ করে রক্তকে সংঘর্ষের মধ্য দিয়েও লক্ষ লক্ষ প্রাণের বিনিময় হলেও সেদিন যুদ্ধে কিন্তু বাঙালি জাতি জিতেছিল। আমাদের ইতিহাস, শৌর্যের ইতিহাস, আমাদের বাঙালি জাতির ইতিহাস গৌরবের ইতিহাস, আমাদের বাঙালি জাতির ইতিহাস বীরত্বের ইতিহাস। আমরা পরাজিত হতে শিখিনি, আমরা পরাজয় বরণ করব না, করোনা যুদ্ধে আমরা জয়ী হব। এই আশাবাদ ব্যক্ত করে সকলকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করে আজকের মতো এখানে শেষ করছি।